আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহর তীব্র আক্রমণে ধ্বংস 50টি বাড়ি, 20 উত্তর ইসরায়েলি অঞ্চলে বেজে উঠল সাইরেন, নিহত বহু সংখ্যক ইহুদি বাসিন্দা। হিজবুল্লাহর হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, লেবাননের পক্ষে থাকার ঘোষণা দিল রাশিয়া। ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিল রাশিয়া, ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়ে 14 লাখ ড্রোন উৎপাদনের নির্দেশ পুতিনের। ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে 900 যোদ্ধা। ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। ডু অর ডাই, মরো অথবা বাঁচো, যে কোনো মূল্যে লাহোর সমাবেশ সফল করার আহ্বান ইমরান খানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী। এদিকে ইসরায়েলের আর্মি রেডিওর বরাত দিয়ে আল জাজিরা আরও জানিয়েছে, উত্তর ইসরায়েলের মাউন্ট মেরন এলাকায় 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর আক্রমণে 50টি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এতে বহু সংখ্যক ইহুদি বাসিন্দা নিহত ও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি পত্রিকা এর রিপোর্ট অনুযায়ী সরেজমিনে অনুসন্ধানের পর দেখা গেছে যে হিজবুল্লাহর আক্রমণে আল মেতুলা শহরে 50টি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এই ক্ষতিগুলি হিজবুল্লাহ ছোড়া ভারী রকেট হামলা চালানোর কারণে হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় জ্বলছে গোলান মালভূমিও। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে রকেট হামলায় আগুন লাগার বিষয়টি স্বীকার করে। এদিকে দক্ষিণ লেবানন থেকে তীব্র রকেট হামলার ফলে উত্তর গোলান ও উচ্চ গ্যালিলির প্রায় 20টি শহরের স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। হামলার কারণে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে প্রায় 50টি রকেট সাফেদের দিকে নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে কিছু জনবসতিপূর্ণ এলাকায় পড়েছে, কিছু বেশিরভাগ রকেট আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী উচ্চ গ্যালিলি, মাউন্ট মেরন এবং সাফেদ ছিল এই বিধ্বংসী রকেট হামলার লক্ষ্য। সূত্রগুলো আরও দাবি করে যে সীমান্তবর্তী কমিউনিটিগুলোর উপরে আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। সাফেদ এবং উত্তর সীমান্তের নিকটবর্তী অন্যান্য শহর ও গ্রামে সাইরেন বেজে উঠলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। এই ঘটনার পর ইদিওত আহরোনথ রিপোর্ট করেছে যে সাফেদের বিভিন্ন অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী তার অবৈধ রাষ্ট্রের উত্তরাঞ্চলের অধিবাসীদেরকে হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এই খবর জানিয়ে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলের 12টি বসতির অধিবাসীদের জন্য এই নতুন দিক নির্দেশনা জারি করেছে। এতে উত্তরে বসবাসরত দখলদারদের ঘরের বাইরে অপ্রয়োজনীয় কার্যক্রম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে, তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, দখলদার সেনাবাহিনী উত্তরাঞ্চলের খবরাখবর প্রচারের উপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। ওই বাহিনীর দিক নির্দেশনায় বলা হয়েছে, প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করে। ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলেছে। এসব বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও 3200-র বেশি মানুষ আহত হয়েছে। লেবাননে নজিরবিহীন পেজার, ওয়াকি-টকি ও রেডিও ডিভাইস বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। এই ধরনের হামলাকে অত্যন্ত বিপজ্জনক এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করে রাশিয়া বলেছে, মস্কো লেবাননের জনগণের পাশে থাকবে। এই ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, লেবানন পরিস্থিতি নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। মস্কো এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিহাসে নজিরবিহীন সন্ত্রাসী
সাইবার আক্রমণ হিসেবে দেখছে। আমরা লেবাননের জনগণের সঙ্গে আমাদের একত্বতা প্রকাশ করছি এবং সন্ত্রাসী কায়দায় সহিংসতা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে সশস্ত্র সংঘর্ষের সম্প্রসারণের ঝুঁকির নিন্দা জানায়। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত যে লেবাননে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু হলে তা সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিধ্বংসে পরিণতি হবে। এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো প্রয়োজন। আবারও আমরা জরুরিভাবে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম এবং যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা উত্তেজনা কমানো এবং সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত। রাশিয়ার ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন। এই সময় তিনি বলেন, 2023 সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছরের সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুদেশের মধ্যকার প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এই সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। সূত্র তাস নিউজ এজেন্সি। ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে 900 যোদ্ধা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চ মহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার সেটি স্বীকার করল কর্তৃপক্ষ। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানালেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 900 কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছে। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ ও ড্রোন চালানো শেখেন। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এসব যোদ্ধা 30 জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। তারা এই মাসের শেষ দিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এই গোয়েন্দা তথ্য 100% সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত সোমবার সাংবাদিকদের কথা বলেন তিনি। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মির ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেক নাম KNAB। পরে জানা যায় ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এই ঘটনার জেরেই এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে তিনি ফিলিস্তিনি, বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবা এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরদোগানের বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার উপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বারবার উঠে এসেছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের এই অধিবেশনে এরদোগান 14তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ এবং আরও বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানাবেন, বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের আক্রমণের প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে। এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বকেও তুলে ধরবেন। তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রচেষ্টায় যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট এরদোগান অন্যান্য দেশকেও এই প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানাবেন। এরদোগান 2019 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একইভাবে একটি ফিলিস্তিনের মানচিত্র তুলে ধরে বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট অঞ্চলগুলো দখল করতে চাইছে।
যে কোনো মূল্যে শনিবারের লাহোর সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান এই আহ্বান জানান বলে জানিয়েছে জিও নিউজ। শনিবার পাঞ্জাবের রাজধানী শহরে সরকারের যে কোনো বাধার মুখেও সমাবেশ করতে প্রস্তুত পিটিআই। কারাবন্দী ইমরান খান এই সমাবেশকে ডু অর ডাই তথা মরো অথবা বাঁচো পরিস্থিতি বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে এই সমাবেশের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আদিয়ালা জেল থেকে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন সমগ্র দেশবাসী সমাবেশে যোগ দিতে ঘর থেকে বেরিয়ে আসবে। তার কথাই, আমি গত 15 মাস ধরে জেলে আছি, প্রয়োজন হলে আরও থাকতে প্রস্তুত। জেলে যেতে জনগণের ভয় পাওয়া উচিত নয়। এই সময় দলের নেতাকর্মীদের সংবিধান মেনে সমাবেশ করার আহ্বান জানান ইমরান খান। বলেন, আমি গত 28 বছর ধরে দলকে সংবিধান মেনে চলার জন্য বলে আসছি। সংবিধান আমাদের সমাবেশ করার অধিকার দিয়েছে। তিনি আরো বলেন, আমি শনিবার পুরো জাতিকে তাদের ভবিষ্যতের জন্য লাহোর সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টই শেষ প্রতিষ্ঠান যেখানে জনগণের প্রত্যাশা রয়েছে। সুপ্রিম কোর্ট ধ্বংস হলে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহর তীব্র আক্রমণে ধ্বংস 50টি বাড়ি, 20 উত্তর ইসরায়েলি অঞ্চলে বেজে উঠল সাইরেন, নিহত বহু সংখ্যক ইহুদি বাসিন্দা। হিজবুল্লাহর হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, লেবাননের পক্ষে থাকার ঘোষণা দিল রাশিয়া। ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিল রাশিয়া, ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়ে 14 লাখ ড্রোন উৎপাদনের নির্দেশ পুতিনের। ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে 900 যোদ্ধা। ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। ডু অর ডাই, মরো অথবা বাঁচো, যে কোনো মূল্যে লাহোর সমাবেশ সফল করার আহ্বান ইমরান খানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।